আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিল সায়েন্সের এইচএসসি 26 ব্যাচের জন্য ফ্রি লাইভ ক্লাসে। এবং আমরা একটা চ্যাপ্টার শুরু করে ধারাবাহিকভাবে যাচ্ছি। তো সেই সুবাদে তোমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 ভেক্টর, সেই ভেক্টর পুরো চ্যাপ্টারটা মোটামুটি আমরা তোমাদেরকে ফ্রিতে কভার করব। তারপর আমাদের পেড সাবস্ক্রিপশন থাকবে। তো সেই সুবাদে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 ভেক্টর, এই ভেক্টর চ্যাপ্টারের লেকচার 7-এ আজকে আমরা মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক দেখব। টপিকটার নাম সামান্তরিক সূত্র। সো তোমরা একটু অপেক্ষা করছি, তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো, লাইভে জয়েন করো, তারপর আমরা আমাদের আজকের এই টপিকটা শুরু করব। সো আমি আবার বলছি, ভেক্টর চ্যাপ্টারে লেকচার 7 হবে আজকে, এবং লেকচার 7 আমরা দেখব সামান্তরিক সূত্র। বলতে পারো এই পুরো চ্যাপ্টারের প্রাণ, এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই পুরো চ্যাপ্টার জুড়ে অর্থাৎ ভেক্টর, পুরো ভেক্টরের মধ্যে এই ব্যাপারটাকে আমরা বারবার অ্যাপ্লাই করতে থাকবো, বারবার ইউজ করতে থাকবো এই সূত্রটাকে। সেই সূত্র হচ্ছে সামান্তরিক সূত্র। সো আজকে আমরা সেটা দেখব। তো আমি একটু আজকে লাইভ ক্লাসটা গ্রুপে দিয়ে দিই, যেন স্টুডেন্টরা জানতে পারে ক্লাস শুরু হয়েছে এবং দ্রুত জয়েন করতে পারে। এবং তোমরা যারা সেই সাথে লাইভে জয়েন করেছো, তোমরা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ড, বিশেষ করে এইচএসসি 26-এর কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকে একটু আজকের লাইভ ক্লাসে মেনশন দিয়ে ফেলো, যেন তারা এই ক্লাসটা পরবর্তীতে করতে পারে। ইভেন তোমাদের অনেক নতুন ফ্রেন্ড হবে, নতুন ফ্রেন্ড আছে, তাদেরকে একটু মেনশন দাও, যেন তারাও আজকের লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারে। সো আমি আবার বলছি, আজকে আমরা কি দেখব? ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর, সেই ভেক্টর চ্যাপ্টারের লেকচার 7টা দেখব। আর সেই লেকচার 7-এর মধ্যে আমরা দেখব আজকে কি বলতো, সামান্তরিক সূত্র, প্যারালেলোগ্রাম থিওরেম। এই সামান্তরিক সূত্রটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ওকে, ঠিক আছে, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমার স্টুডেন্টরা দ্রুত লাইভে জয়েন করবে এবং আমরা অতঃপর ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ওকে। তোমরা যারা লাইভ আছো, তোমরা একটু কাইন্ডলি এইচএসসি 26 ব্যাচের যারা আছে তাদেরকে জানিয়ে দাও। সেই সাথে 25 ব্যাচেরও কেউ চাইলে করতে পারো, কারণ ফার্স্ট ইয়ারে অনেক গ্যাপ থাকতে পারে, সেই গ্যাপটা ফিল আপ হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে চলো, ঠিক আছে। তাহলে আশা করি মোটামুটি সবাই জয়েন করেছে এবং জয়েন করছো। আমরা আমাদের ক্লাসটা তাহলে সামনের দিকে আগাই। তাহলে আজকে আমরা দেখব ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের লেকচার 7, ভেক্টর চ্যাপ্টারের লেকচার 7, এবং লেকচার 7-এ কি দেখব? সামান্তরিক সূত্রটা দেখব। ওকে, ঠিক আছে, ওকে। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তোমরা তাহলে সবাই রেডি তো না? ওকে, তাহলে যা যা বলবো এবং লিখবো তুমি সব কিছু সুন্দরভাবে নোট করে রাখবে, যাতে করে পরবর্তীতে এই নোট খাতা দেখেই তুমি পরীক্ষার হলে যেতে পারো। ঠিক আছে, সো আমরা আজকে সামান্তরিক সূত্রটা দেখব। বলতে পারো এটা আমাদের ভেক্টরের টোটাল 7টা টপিকের মধ্যে টপিক 7টা টপিকের মধ্যে টপিক 3 নম্বর টপিকটা আজকে আমরা দেখব। ওকে, আচ্ছা, সামান্তরিক সূত্র। তাহলে সবাই খাতার উপরে লিখো ভেক্টর লেকচার 7, সামান্তরিক সূত্র, এটা লিখে ফেলো সবাই খাতার উপরে, ভেক্টর লেকচার 7 সামান্তরিক সূত্র। রাইট, ঠিক আছে, ওকে। চলো এবার আমরা ধীরে ধীরে যাই, দেখি কি অবস্থা। ওকে, প্রথমে আমাদেরকে দেখতে হবে সামান্তরিক সূত্র এই ব্যাপারটা কি। হ্যাঁ, সামান্তরিক সূত্রের ব্যাপারটা কি? দেখো, আমার কাছে দুইটা ভেক্টর রাশি আছে, এই দুটা ভেক্টরকে আমার যোগ করতে হবে, যোগ করে একটা করে ফেলতে হবে। তাহলে দুইটা ভেক্টরকে যোগ করে একটা করে ফেলবো, যোগফল নির্ণয় করব। এই যোগফল নির্ণয় করার একটা পদ্ধতি হচ্ছে সামান্তরিক সূত্র। আমরা দুটো ভেক্টরকে বা তার চেয়ে বেশি ভেক্টরকে যোগ করার জন্য, ভেক্টরকে যোগ বিয়োগ করার জন্য, কাকে বলো তো একটু? ভেক্টরকে কি করার জন্য? যোগ বিয়োগ করার জন্য। ভেক্টরকে যোগ বিয়োগ করার জন্য 5টা পদ্ধতির কথা বলেছিলাম: ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, সাইন সূত্র, লম্বাংশ সূত্র। এর মধ্যে আমাদের সামান্তরিক সূত্র সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং সেই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমাদের আজকের ইম্পর্ট্যান্ট লাইভ ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে দুটো ভেক্টরকে যোগ করে যোগফল নির্ণয় করতে হয়, একটি ভেক্টরে রূপান্তর করতে হয়। ওকে, ঠিক আছে, সবাই তাহলে শুরু করি।
সামান্তরিক সূত্র বুঝতে হলে ইউ হ্যাভ টু বুঝতে হবে সামান্তরিক ব্যাপারটা কি। সামান্তরিক এই ব্যাপারটা আমাকে প্রথমে বুঝতে হবে। সামান্তরিক এই ব্যাপারটা কি? সামান্তরিক হচ্ছে একটা ফ্যামিলি। এই ফ্যামিলির মধ্যে অনেকেই আছে। সামান্তরিক বলতে শুধু একজনকে বুঝায় না, সামান্তরিক বলতে 3-4টা মেম্বারকে বুঝায়। 3-4টা মেম্বার মিলে একটা ফ্যামিলি হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের ইংলিশ টার্মটা একটু আগে বলে ফেলি। সামান্তরিকের ইংলিশ টার্মটা হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম। সো প্যারালেলোগ্রাম। ওকে, সামান্তরিক হচ্ছে একটা শর্ত আছে যাকে তাকে আমরা সামান্তরিক বলতে পারবো না। সামান্তরিক হতে হলে শর্ত হচ্ছে দুই জোড়া বিপরীত বাহুকে সমান্তরাল হতে হবে। দুই জোড়া বিপরীত বাহুকে সমান্তরাল হতে হবে। আচ্ছা, তাহলে লিখো দুই জোড়া, শর্তটা লিখো, সামান্তরিকের শর্তটা লিখো। দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে। সমান ও সমান্তরাল লিখতে পারো, কারণ অটোমেটিক সমান এবং সমান্তরাল হয়ে যাবে। দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এখানে আবার সব বাহু সমান সমান্তরালের বলা হয়নি, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। সো আমরা এই ব্যাপারটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, সবার প্রথমে ধরো আমরা একটা স্কোয়ার আঁকলাম। এই বর্গ স্কোয়ার হচ্ছে এক ধরনের সামান্তরিক, ঠিক আছে? কেন? কারণ স্কোয়ারের ক্ষেত্রে দেখো, স্কোয়ারের ক্ষেত্রে আমার এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল, আবার এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল। আমি কিন্তু এখানে দেখাচ্ছি বিপরীত বাহুগুলো। দেখো তুমি ভালো করে, বিপরীত বাহুগুলো, এই যে বিপরীত বাহুগুলো কি? বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল। এরপর আমরা আয়তক্ষেত্র অঙ্কন করি, সেটা হচ্ছে আমাদের আয়ত একটা সামান্তরিক। আয়তক্ষেত্র নিজেও একটা সামান্তরিক। কেন? তাদের দেখো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। ওকে, এরপরে আরেকটা খেয়াল করো যে রম্বস যদি আমরা অঙ্কন করি, হ্যাঁ রম্বস, আচ্ছা অনেকটা রম্বসের কাছাকাছি, যাই হোক রম্বস আমরা একটু ঘুড়ির মতো করে এঁকেছি আর কি। হ্যাঁ, চাইলে তুমি বাঁকা করেও আঁকতে পারো, সমস্যা নেই। ঘুড়ির মতো না এঁকেও আঁকতে পারো, আমরা এইভাবে এঁকেছি, ঠিক আছে? ওকে, রম্বস এঁকেছি। সো রম্বস এটাও সেম, যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এবং সর্বশেষ সামান্তরিক নিজেও সামান্তরিক। সামান্তরিক বলতে আমরা যেটা বুঝাই, দেখো সামান্তরিক বলতে আমরা নর্মালি এই ধরনের শেপটাকে বুঝাই, আমি দেখাচ্ছি। সো ওকে, আচ্ছা ঠিক আছে। সো সামান্তরিক বলতে আমরা বেসিক্যালি এই জিনিসটাকে বোঝাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো সামান্তরিকের ক্ষেত্রেও দেখো তুমি এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল, এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল। তাহলে আমরা বর্গ, আয়ত, রম্বস এবং সামান্তরিক নিজেও এই চারজনকে সামান্তরিক বলি। তার মানে সামান্তরিক কিন্তু একজন না, চারজন, একটা ফ্যামিলি বলতে পারো এটাকে। এমন শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো এই একজোড়া বিপরীত বাহু, আবার উপরে নিচে একজোড়া বিপরীত বাহু। আবার বলছি, পাশাপাশি বিপরীত বাহু, উপরে নিচের বিপরীত বাহু, তাদেরকে সমান এবং সমান্তরাল হতে হবে। যেমন আমরা যদি ট্রাপিজিয়ামের কথা বলি, ট্রাপিজিয়াম কিন্তু কি না বলো তো? সামান্তরিক না। কেন ট্রাপিজিয়াম সামান্তরিক না? কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সামান্তরিকের যে শর্তটা আছে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেটা কিন্তু মানছে না। দেখো আমার এই যে এই একটা বাহু এবং এই একটা বাহু, তারা কিন্তু অসমান্তরাল। আবার এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল হলেও সমান কিন্তু না। তার মানে আমার দুটো শর্ত ছিল যে বিপরীত বাহুগুলোকে সমান সমান্তরাল হতে হবে, এই শর্তটা মানছে না, কাজেই ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। তাহলে সামান্তরিকের ফ্যামিলিতে কে নাই? ট্রাপিজিয়াম নাই। ট্রাপিজিয়াম কিন্তু কি না? সামান্তরিক না। ট্রাপিজিয়াম সামান্তরিক নহে। ট্রাপিজিয়াম সামান্তরিক নহে। ওকে,
আর বাকি সবাই সামান্তরিক। তাহলে আমরা সামান্তরিকের যে কন্ডিশন সেটা বুঝতে পেরেছি, সামান্তরিক চিনতে পারবো। তার মানে আমাদের এখন যে সামান্তরিক সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে যাব সেটা বর্গের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আয়তের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, রম্বসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সামান্তরিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু সামান্তরিক সূত্রটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, আমরা সামান্তরিক চিনতে পারলাম। এবার আমরা যাব সামান্তরিক সূত্রে। তো এখানে সূত্রটা লেখা আছে, আমরা সূত্রটা লিখবো একটু পরে। সূত্রটা লেখার জন্য আমরা একটু জায়গা খালি রাখবো। আমরা মোটামুটি 4 লাইন বা 5 লাইন খালি রাখবো। কেন বলো তো? কারণ আমি যদি এখন সূত্রটা লিখে দিই, এটা তোমার কাছে মুখস্থ, তুমি কিছু বুঝো না, জানো না, একটা সূত্র মুখস্থ, আমি যেভাবে লিখছি এভাবে লিখে ফেলবে, কোনো লাভ নেই। বরঞ্চ চলো আমরা সূত্রটা বুঝাই, সূত্রটা বুঝে নিই, সূত্রটা বুঝে নেওয়ার পর নিজের ভাষায় লিখে নিব, কেমন? ওকে, তাহলে তোমরা 4 থেকে 5টা লাইন গ্যাপ দিয়ে দাও এই সূত্রটা লেখার জন্য। সূত্রটা লেখার জন্য একটু গ্যাপ দিয়ে দাও, আমরা পরবর্তীতে বুঝে বুঝে সূত্রটা লিখব। আমরা এখন সামান্তরিক সূত্র আসলে কি বলছে সেটা আগে বুঝে আসি। ওকে, রাইট, আসো। সামান্তরিক সূত্র কি বলছে সেটা একটু আমরা আগে দেখে আসি। সামান্তরিক সূত্র আমাদেরকে বলছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। সামান্তরিক সূত্র আমাদেরকে বলছে বেশ কিছু শর্ত আছে। প্রথমত হচ্ছে একই বস্তুর উপরে অথবা একই বিন্দুতে, একটা বস্তু কিংবা একটা বিন্দু। ওকে, আমরা আবার বলছি, একই বিন্দুতে কিংবা একই বস্তুর উপরে একই সময়ে। তার মানে যদি দুটো ভিন্ন ভিন্ন বস্তু হয় হবে না, যদি ভিন্ন ভিন্ন সময় হয় হবে না। কি হতে হবে? একই বস্তুর উপরে একই সময়ে দুইটা ভেক্টর রাশি কাজ করতে হবে। ভেক্টর রাশি, যে কোনো ভেক্টর রাশি হতে পারবে, যে কোনো ভেক্টর রাশি হতে পারে, সেটা সরণ হতে পারে, সেটা বেগ হতে পারে, সেটা বল হতে পারে, সেটা ত্বরণ হতে পারে, সেটা যে কোনো ভেক্টর রাশি। সো দুটো ভেক্টর রাশি কাজ করলে, 2-এর বেশি হলেও হবে না। ভাইয়া যদি 3টা ভেক্টর রাশি কাজ করে তাহলে সামান্তরিক সূত্র অ্যাপ্লিকেবল না, দুটো সূত্র ভেক্টরের জন্য অ্যাপ্লিকেবল। তারপরে যদি 3টা থাকে সেক্ষেত্রে আমরা দুটো দুটো করে নিতে পারি বা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তাহলে বেশ কিছু শর্তের কথা বললাম। আমি একটু করে ভেক্টরগুলো ড্র করি। এই একটা ভেক্টর আছে মনে করো, এই আরেকটা ভেক্টর আছে। তাহলে কয়টা ভেক্টর? দুটো ভেক্টর। দুটো ভেক্টর যখন থাকবে তাদেরকে আমরা একটা করে ফেলবো, অর্থাৎ তাদেরকে আমরা যোগ করব। এই দুটো ভেক্টরকে যোগ করে যোগফল দেখাবো। এখন এটা তো আর স্কেলার না, যদি এটা স্কেলার হতো তাহলে আমরা নর্মালি দুটোর মান যোগ করে দিতাম। ফর এক্সাম্পল 10 যোগ 5 সমান 15। এখন কিন্তু এটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি হওয়ার কারণে তার সাথে একটা দিক আছে, তার সাথে একটা দিকের ব্যাপার জড়িত, যার কারণে এখন কিন্তু আমরা অত সহজে বলতে পারবো না 10 যোগ 5 সমান 15। এখন আমাদেরকে দিকের ব্যাপারটা ক্যালকুলেট করতে হবে, দিকের ব্যাপারটাও চিন্তা করতে হবে। সেই জন্য এখন একটু ডিফারেন্ট কিছু হবে। সো এই দুটাকে যোগ করে আমরা একটা যোগফল বের করতে চাচ্ছি। এই যোগফলটা বের করবো আমরা সামান্তরিক সূত্র দিয়ে। তো আমাকে আগেই কিন্তু দেখতে হবে শর্তগুলো পূরণ হচ্ছে কিনা। প্রথম শর্ত হচ্ছে একই বিন্দুতে একই সময়ে দুটো ভেক্টর রাশি কাজ করতে হবে, তাহলে আমরা এই সূত্রটা নিয়ে সামনে যেতে পারবো। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা আমাদের সামান্তরিক সূত্রের শর্তগুলো একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে একটু লিখে দিচ্ছি এখানে সামান্তরিক সূত্রের শর্ত। লেখো সামান্তরিক সূত্রের শর্ত। হ্যাঁ, একই বস্তুর উপর একই বস্তুর উপর একই সময়ে, একই বস্তুর উপর একই সময়ে দুটো ভেক্টর রাশি যদি কাজ করে, দুইটি ভেক্টর রাশি যদি কাজ করে, একই বস্তুর উপর একই সময়ে দুটো ভেক্টর রাশি যদি কাজ করে, তাহলে তাদের যোগফল বের করার জন্য, যোগফলের আরেকটা সুন্দর নাম আছে লব্ধি। কখনো যদি তোমাকে বলা হয় লব্ধি, লব্ধি মানে যোগফল, লব্ধি মানে কি? যোগফল। ওকে, লব্ধি বলতে লাভ করা, লব্ধ, যোগফল। সো একই বস্তুর উপর একই সময়ে দুটো ভেক্টর রাশি যদি কাজ করে তাদের যোগফল বা লব্ধি বের করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে থাকি। এবার সূত্র আমাদেরকে কি বলছে দেখো। সূত্র আমাদেরকে বলছে, ভালো করে খেয়াল করো, সূত্র আমাদেরকে বলছে যে তোমার কাছে যে দুটো ভেক্টর দেওয়া আছে, ধর আমি বললাম একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর। তোমার কাছে যে দুটো ভেক্টর দেওয়া আছে তাদেরকে নিয়ে একটা সামান্তরিক এঁকে ফেলো। এটা প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে একটা সামান্তরিক এঁকে ফেলা। সামান্তরিক কিভাবে আঁকে? যেই দুটো বাহু দেওয়া আছে তাদের সমান্তরাল করে আর দুটা বাহু এঁকে ফেলো। তাহলে আমার এই বাহুটার সমান্তরাল করে আমি আরেকটা বাহু এঁকে ফেললাম।
জাস্ট সমান্তরাল, একটু ডিফারেন্ট কালার দিচ্ছি যাতে করে আইডেন্টিফাই করতে পারো। ওকে, তাহলে এই বাহুটার সমান্তরাল করে আমরা আরেকটা বাহু এঁকে ফেললাম, বোঝা গেল? আচ্ছা, আর এই বাহুটার সমান্তরাল করে আরেকটা বাহু এঁকে ফেলবো, একদম জাস্ট সমান্তরাল। তাহলে দেখো একটা সামান্তরিক পাওয়া যাচ্ছে। এটা কি পাওয়া যাচ্ছে? এটা সামান্তরিক পাওয়া যাচ্ছে। তাহলে তোমার কাছে একই বিন্দুতে দুটো ভেক্টর দেওয়া থাকবে, তাদের সমান্তরাল করে তুমি আরও দুটো ভেক্টর এঁকে একটা সামান্তরিক করে ফেলো, একটা সামান্তরিক এঁকে ফেলো। একটা সামান্তরিক এঁকে ফেলার পর, একটা সামান্তরিক আঁকার পর তারপর বাকি কথা বলছি। তাহলে তোমার প্রথম কাজ কি? দুটো ভেক্টর দিয়ে একটা সামান্তরিক আঁকা, এটা তোমার প্রথম কাজ। তাহলে আমি কি লিখে দিচ্ছি, তোমার প্রথম কাজ হবে দুটো ভেক্টর দিয়ে সামান্তরিক আঁকা। ওকে, তাহলে হচ্ছে দুটি ভেক্টর থেকে সামান্তরিক এঁকে ফেলা। ওকে, আচ্ছা, দুটো ভেক্টর থেকে সামান্তরিক। এবার সামান্তরিক আঁকার পর আমাদেরকে কি বের করতে বলেছে? যোগফল। আমরা এখনই যোগফলটা পেয়ে যাচ্ছি, এখানে যোগফলটা এখনই আমরা বের করতে পারবো। এখানে দেখো একটা সামান্তরিকের মধ্যে দুইটা কর্ণ আছে। কি আছে? দুইটা কর্ণ আছে। একটা হচ্ছে এই কর্ণটা, যেটা আমি পিঙ্ক কালার দিয়েছি, পিঙ্ক কালারের কর্ণ। আর একটা হচ্ছে আমার এই কর্ণটা, যেটা হচ্ছে আমি হোয়াইট কালার দিয়েছি, হোয়াইট কালারের কর্ণ। সো এখানে তুমি দুইটা কর্ণ দেখতে পাচ্ছ। একটা হচ্ছে পিঙ্ক কালার, যেটা বড় কর্ণ, আরেকটা হচ্ছে হোয়াইট কালার, ছোট কর্ণটা। ভাইয়া বড় ছোট কিভাবে বুঝছেন? দেখো, সামান্তরিক যে পাশে হেলে যাবে, যেই পাশে হেলে পড়ে যাবে, সেই পাশের কর্ণটা একটু বড় হবে, কারণ সেই পাশে বেশি পথ যেতে হচ্ছে, আর অপর পাশে কম পথ, সেজন্য কর্ণটা ছোট হবে। তাহলে আমরা এখন সামান্তরিকের দুইটা কর্ণ পাচ্ছি, একটা বড় কর্ণ, একটা ছোট কর্ণ। আমরা সেই ব্যাপারটা এখানে লিখেছি, একটা হচ্ছে বড় কর্ণ আর একটা হচ্ছে ছোট কর্ণ। একটা বড় কর্ণ পাচ্ছি আর একটা পাচ্ছি আমরা ছোট কর্ণ। এই যে সামান্তরিকের কর্ণ দেখতে পাচ্ছ, এই কর্ণগুলো হচ্ছে দুটো ভেক্টরের যোগফল এবং বিয়োগফল নির্দেশ করে। মনে রাখবে, বড় কর্ণটা হচ্ছে যেই দুটো ভেক্টর দেওয়া আছে তাদের যোগফল নির্দেশ করছে। সো বড় কর্ণ, আমরা সেটাকে নাম দিলাম আর, বড় কর্ণকে নাম দিলাম আর, সেটা যোগফল নির্দেশ করছে। তাহলে বড় কর্ণ যেটা আছে সেটা হচ্ছে যোগফল নির্দেশ করছে। আর ছোট কর্ণ একটু দেখি আমরা। ছোট কর্ণ হচ্ছে যেটা সাদা কালার, সেটাকে আমরা নাম দিলাম আর প্রাইম। কি নাম দিলাম? আর প্রাইম। সে আর প্রাইম বিয়োগফল নির্দেশ করছে, বড় ভেক্টর থেকে ছোট ভেক্টরের বিয়োগফল নির্দেশ করছে। তার মানে সামান্তরিকের দুটো কর্ণ আছে, একটা কর্ণ যোগফল নির্দেশ করে আর একটা কর্ণ বিয়োগফল নির্দেশ করে। একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরকে যোগ করলে বড় কর্ণটা পাওয়া যায়, আর একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরকে বিয়োগ করলে ছোট কর্ণটা পাওয়া যায়। এবং এটাই সামান্তরিক সূত্র। এর চেয়ে সিম্পল আর কি হতে পারে? দুটো ভেক্টর থাকবে, তাদেরকে দিয়ে একটা সামান্তরিক বানাবো, সেই সামান্তরিকের বড় কর্ণটা যোগফল আর ছোট কর্ণটা বিয়োগফল। এটাই সামান্তরিক সূত্র। আমি আবার রিপিট করছি, একদম সহজ। তোমার কাছে দুটো ভেক্টর দেওয়া থাকবে, সেই দুটো ভেক্টরকে দিয়ে একটা সামান্তরিক তৈরি করে ফেলবে। সেই সামান্তরিকের বড় কর্ণটা যোগফল নির্দেশ করবে, ছোট কর্ণটা বিয়োগফল নির্দেশ করবে। এটাই দুটো ভেক্টরকে যোগ করার যোগফল, দুটো ভেক্টরকে একটা ভেক্টর করার পদ্ধতি, সামান্তরিক সূত্র। ওকে, ঠিক আছে। সো তোমরা এটুকু পর্যন্ত কমপ্লিট করো। কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো, প্রশ্ন না থাকলে আমরা একটু সামনের দিকে যাব। ঠিক আছে? ওকে, লিখে ফেলো, সবাই লিখে ফেলো। আচ্ছা, সো এই তো, তাহলে বুঝে গেল। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে বলো তো, কি বলো তো? এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ভাইয়া পরীক্ষায় কি শুধু একটা সামান্তরিক এঁকে বড় কর্ণ আর ছোট কর্ণ দেখালেই হবে? তাদের কি কোনো মান বের করতে হবে না? তাদের কি কোনো ম্যাথ করতে হবে না? অবশ্যই এদের মান এবং ম্যাথ করতে হবে। আমরা এরপর এবার যেটা করব সেটা হচ্ছে বড় কর্ণটার মান বের করে দেখাবো, বড় কর্ণটার কোণ বের করে দেখাবো, ছোট কর্ণটার মান বের করে দেখাবো, ছোট কর্ণটার কোণ বের করে দেখাবো, যাতে করে পরীক্ষায় ম্যাথ আসলে আমরা এই মান এই কোণ অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? ওকে, তাহলে এবার চলো আমরা প্রথমে বড় কর্ণ নিয়ে কাজ করতে চাই। সো বড় কর্ণ নিয়ে কাজ করতে চাইলে চলো আমরা একটু সামনের দিকে যাই। ওকে, এখন আমরা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লব্ধির মান। লব্ধির মান বলতে যোগফলের মান। যোগফলের মান নিয়ে আমরা এখন একটু তোমাকে দেখাতে চাই। আচ্ছা, তাহলে চলো দেখাই। আমি আবার সেই দুটো ভেক্টর অঙ্কন করছি। ধরো আমার কাছে আবার সেই দুটো ভেক্টর আছে, আমরা এখানে দেখাচ্ছি।
আমরা এখন কি করতে যাচ্ছি বলতো, যোগফলের মানটা বের করে দেখাতে চাচ্ছি যে এটা আসলে মানটা কত। তার আগে একটা কথা বলে নিই যে কোনো ভেক্টরের মান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ভেক্টরটা আসলে ভেক্টরটার দৈর্ঘ্য বোঝায়, ভেক্টরটা কতটা লম্বা, ভেক্টরের দৈর্ঘ্য, সেটাই ভেক্টরের মান। আসলে ভেক্টরের মান বলতে ভেক্টরটার দৈর্ঘ্যটা বোঝাচ্ছি। ঠিক আছে, ধর আমার কাছে একটা ভেক্টর আছে এবং অ্যাগেইন এই আরেকটা ভেক্টর আমার কাছে আছে, এবং তাদের যে যোগফল সেটা হচ্ছে বড় কর্ণটা আমরা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে সেই বড় কর্ণ। ওকে, ঠিক আছে, ভালো। আমরা এই ভেক্টরটার নাম দিলাম পি এবং এই ভেক্টরটার নাম দিলাম কিউ, এবং বড় কর্ণ যেটা আছে সেটার নাম দিলাম আর। এই তো, এখন আমাকে এই বড় কর্ণের দৈর্ঘ্যটা বের করে দেখাতে হবে, মান বের করে দেখাতে হবে। ঠিক আছে, সো আমরা প্রথমে এইভাবে লিখেছি আর ভেক্টর, যেহেতু এটা একটা ভেক্টর, এটা হচ্ছে দুটো ভেক্টরের যোগফল, একটা পি একটা কিউ। এবার আমরা আর ভেক্টর থেকে আর এর মানটা বের করব, আর ভেক্টর থেকে আর এর মান বের করব। সো মান বের করার ক্ষেত্রে আমরা যেটা করব, দৈর্ঘ্যটা বের করব, রাইট? আচ্ছা, তো মান বের করার ক্ষেত্রে আমরা একটা কাজ করব, যেহেতু আমাদের মান নিয়ে কোনো আইডিয়া নেই, আমরা একটা কাজ করব। আমরা প্রথমে সামান্তরিকটাকে আয়ত চিন্তা করে নিব। আমাদের একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে আয়ত চিন্তা করে নিব। নিলাম একটা আয়তক্ষেত্র চিন্তা করে নিলাম। ওকে, এই যে এখন সেই আয়তক্ষেত্র চিন্তা করলে একটা লাভ আছে, একটা সুবিধা আছে। আয়তক্ষেত্রে মনে করো একটা ভেক্টর, আয়তক্ষেত্রে মনে করো একটা ভেক্টর হচ্ছে পি এবং আয়তক্ষেত্রের আর একটা ভেক্টর হচ্ছে কিউ। ওকে, একটা ভেক্টর পি একটা ভেক্টর কিউ, এবং সেই আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে মনে করো আর। এতে করে আমার একটা সুবিধা বা একটা লাভ আছে, কর্ণটা হচ্ছে মনে করো আর। ওকে, সিমিলার। এতে করে আয়তক্ষেত্র হলে একটা সুবিধা হচ্ছে, আয়তক্ষেত্র বলতেই সমকোণী ত্রিভুজকে বোঝায়, আর সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর এবং এটা আর ভেক্টর। আমরা এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এবং এরা সবাই মান, এরা সবাই মান। তাহলে আমাকে যদি দুটো ভেক্টর রাশি দেওয়া থাকে, সেই ভেক্টরের মান থাকবে না, সেই ভেক্টরের মানকে স্কয়ার করে দিব, তাহলে আমরা ভেক্টরের লব্ধি পেয়ে যাব, ভেক্টরের যোগফল পেয়ে যাব, ওই বড় কর্ণটার মান পেয়ে যাব। তবে কথা হচ্ছে এটা কখন হবে? আয়তক্ষেত্র থাকলে। আর যদি আয়তক্ষেত্র না থাকে, চলো আমরা করি, একটু মজা আছে ব্যাপারটা। আয়তক্ষেত্র না থাকলে কি হবে সেটা একটু আমরা দেখব। আয়তক্ষেত্র যদি না থাকে তাহলে একটু কষ্ট করতে হবে, বেশি না, হালকা কষ্ট করতে হবে আমাদেরকে, আমরা সেটা করতেও রাজি আছি। ওকে, তাহলে আয়তক্ষেত্র থাকলে তো কোনো প্রবলেম নাই, বাট যদি আয়তক্ষেত্র না থাকে, আয়তক্ষেত্রের কনসেপ্ট দিয়েই আমরা করতে পারবো। সেটা কিভাবে করতে পারবো আয়তক্ষেত্রের কনসেপ্ট দিয়ে? ওকে, আসো এবার আমরা যেটা করব সেটা দেখাই। আচ্ছা, আমরা আবার একটা সামান্তরিক নিয়ে আসি। ওকে, আমরা আবার একটা সামান্তরিক নিয়ে আসলাম। ওকে, সামান্তরিক আনার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু আয়তক্ষেত্রের মতো করে দেখাবো। এই দেখো, এটা একটা আয়তক্ষেত্রের মতো হয়েছে না? এইটুকু হচ্ছে আমাদের সামান্তরিক, আর এটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা পার্ট। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের কর্ণ। ওকে, এটা আমাদের কর্ণ। দেখো সব ঠিক আছে কিনা। এইটুকু হচ্ছে আমাদের পি, এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের পি, আর এইটুকু হচ্ছে আমাদের কিউ। গ্রিন কালার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। আমরা আপাতত শুধু কিউ লিখেছি, কিউ। আর এইটুকু হচ্ছে পি। এরপর যেটা এক্সট্রা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে যেটা এক্সট্রা দেখতে পাচ্ছি সেটা কি একটু দেখব। এই কোণটা আলফা, পুরো কোণটা, পুরোটা হচ্ছে আলফা, পুরোটা। ওইটা যদি আলফা হয় এটাও আলফা, কারণ আমাদের দুইটা সেম পরিমাণ বাঁকা। একই পরিমাণ বাঁকার অর্থ হচ্ছে দুইটা একই কোণে আছে, সমান্তরাল। সমান্তরালের ক্ষেত্রে কোণগুলো সেম হবে, তাহলে এটাও আলফা। আর এখানে কিন্তু ছোট্ট করে 90 ডিগ্রি দেখা যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা যদি কিউ হয়, ত্রিকোণমিতি থেকে বলতে পারি যে এটা হবে কিউ কস আলফা আর এটা হবে কিউ সাইন আলফা। কেন? কারণ ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো তুমি, অতিভুজ যদি হয় কিউ তাহলে আমার লম্ব হবে কিউ সাইন আলফা আর ভূমি হবে কিউ কস আলফা। ত্রিকোণমিতি থেকে আমরা এটা পেয়েছি। তাহলে আমার এইটুকু হচ্ছে, আমি যদি এখানে মার্ক করে দেখাই,
এইটুকু হচ্ছে পি এবং তারপরের অংশটা হচ্ছে কিউ কস আলফা, আর উপরেরটা হচ্ছে কিউ সাইন আলফা। এবং আমি তোমাকে কি দেখাতে চাচ্ছি, আমি তোমাকে দেখাতে চাচ্ছি যে আমাদের এখানে আর আছে, আর কি বলতো, বড় কর্ণ। আমরা এভাবেই লিখি বড় কর্ণ, হ্যাঁ ওই বড় কর্ণ আর, সেই বড় কর্ণ আর এর মানটা আমরা বের করে দেখাতে চাচ্ছি, এই বড় কর্ণ আর এর মানটা বের করে দেখাতে চাচ্ছি। তাহলে আমরা যদি তোমাকে বলি যে এখানেও কিন্তু তুমি চাইলে একটা কি করতে পারো, এখানেও কিন্তু তুমি চাইলে একটা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো যদি ওই বাইরের ত্রিভুজটা সহ নাও। তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ স্কোয়ার সমান আর স্কোয়ার, না আমি এখানে লিখছি, এই পাশে দেখাচ্ছি। অতিভুজ স্কোয়ার সমান আমার একদিকে হচ্ছে ভূমি স্কোয়ার আর একটা হচ্ছে লম্ব স্কোয়ার। ভূমি হচ্ছে পি প্লাস কিউ কস আলফা, এটার স্কোয়ার, আর একটা হচ্ছে লম্ব স্কোয়ার। বলো তো লম্বটা কি? লম্বটা হচ্ছে কিউ সাইন আলফা, সেটার স্কোয়ার। এই যে দেখো আমার এই পুরো বাহুটা হচ্ছে পি প্লাস কিউ কস আলফা, আর এটা হচ্ছে লম্ব কিউ সাইন আলফা। এটা হচ্ছে আমার ভূমি কিউ কস আলফা, আর এটা হচ্ছে আমার লম্ব কিউ সাইন আলফা, আর অতিভুজ হচ্ছে আর। সো আর স্কোয়ার সমান এটা। এখন আমার এই আর এর মানটা বের করাই আমার উদ্দেশ্য। আমি আর বের করে দেখাতে পারলেই হয়ে যাবে, শেষ, এটাই আমার সূত্র। সো এখান থেকে আমি আর বের করতে পারলে হবে। তা আমাদের এটাকে আমরা আরেকটু শর্টকাট করতে পারি কিনা দেখি, চলো আর কোনোভাবে একটু সরল করা যায় কিনা দেখি। এটাই কিন্তু আমার সূত্র। তাহলে আমাদের যে সূত্রটা ছিল আয়তক্ষেত্রের জন্য আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সিম্পল পিথাগোরাস, সেই সূত্রটা সিম্পল থাকছে না, যখন সেটা সামান্তরিক হয়ে যাচ্ছে তখন এক্সট্রা কিছু পার্ট চলে আসছে সামান্তরিক হয়ে যাওয়ার কারণে। এবং সেটাকে আমরা যদি একটু সরল করতে থাকি, সো তোমরা এখানে আস্তে আস্তে স্কোয়ার করো, স্কোয়ার করার পরে তারপরে তুমি সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারকে 1 লিখতে পারো না? আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সেটা লিখো। তাহলে ফাইনালি আমাদের এই সূত্রটা চলে আসবে, পি স্কোয়ার আসবে, কিউ স্কোয়ার আসবে, 2pq আসবে, কস আলফা আসবে, আর সাইন স্কোয়ার কস স্কোয়ার মিলে 1 হয়ে যাবে। মাঝখানের ক্যালকুলেশনটা করে তোমরা এই জায়গায় চলে এসো। সেটা হচ্ছে আমাদের আর স্কোয়ার। সো আমাকে তো আর স্কোয়ার বের করতে বলে নাই, আর বের করতে বলেছে। তাহলে আর সমান রুট ওভার রুট থাকবে, রুটের মধ্যে থাকবে পি স্কোয়ার, রুটের মধ্যে থাকবে কিউ স্কোয়ার, রুটের মধ্যে থাকবে 2pq কস আলফা। সো আমরা যদি একটু তোমাকে বলি, আমরা যদি একটু ব্যাপারটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ফাইনাল সূত্রটার দিকে যদি তাকাই, হ্যাঁ চলো আমরা একটু ফাইনাল সূত্রটার দিকে তাকাবো। ওকে, ফাইনাল সূত্রটার দিকে দেখো, ফাইনাল সূত্রটার দিকে একটু দেখো। এই যেটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। ওকে, সো ফাইনাল সূত্রটার দিকে একটু দেখো। ফাইনাল সূত্রটাতে কি আছে? আর সমান, অর্থাৎ তোমাদের ওই যোগফল বা লব্ধি বা বড় কর্ণটা, এই বড় কর্ণটা সমান আমরা পাচ্ছি, বড় কর্ণটা সমান পি স্কোয়ার, মানে একটা ভেক্টরের স্কোয়ার, কিউ স্কোয়ার আরেকটা ভেক্টরের স্কোয়ার, 2pq তাদের গুণফলের দ্বিগুণ, কস আলফা। তার মানে আমরা এভাবে বলতে পারি একজনের স্কোয়ার আরেকজনের স্কোয়ার, 2pq কস আলফা, আর এ পাশে আর স্কোয়ার, তাকে আমরা পরে রুট করে দিচ্ছি। তাহলে আমরা ফাইনালি বলতে পারি রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq কস আলফা। এটা বলতে বলতে এমন হয়ে যেতে হবে যে না একেবারে ঠোঁটের আগেই চলে আসে, কেননা এই পুরো চ্যাপ্টারে আমাদের এই একটা সূত্রই বার 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 অ্যাপ্লাই করব সেই জন্য। তাহলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি সামান্তরিক সূত্র গেল। ঠিক আছে, এবার চলে আসো, সামান্তরিক সূত্রটা প্রমাণসহ দিয়েছি আমরা যে কিভাবে এই সূত্রটা এসেছে। জাস্ট হচ্ছে আমাদের এক্সট্রা পার্ট এসেছে। কিসের জন্য এক্সট্রা পার্টগুলো এসেছে বলো তো? এক্সট্রা পার্টগুলো কিসের জন্য এসেছে? এক্সট্রা পার্ট এসেছে কারণ আমার এটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাচ্ছিল না, বিকজ এটা সামান্তরিক, এখানে 90 ডিগ্রি নেই। পরবর্তীতে আমরা সেটাকে 90 ডিগ্রি করে নিয়েছি, এক্সট্রা পার্ট দিয়ে 90 ডিগ্রি করে নিয়েছি, তারপর আমরা অ্যাপ্লাই করেছি। ওকে, তাহলে এটা ফাইনালি আমাদের সামান্তরিকের মানের সূত্র। ওকে, এটা ছিল বড় কর্ণ।
যখন ছোট কর্ণ বলবে আর প্রাইম, আমরা এবার ছোট কর্ণ নিয়ে কথা বলবো। ছোট কর্ণ যখন বলবে, লিখে ফেলো, ছোট কর্ণ যখন বলবে তখন কি হবে। চলো সেটাকেও আমরা একটু চিত্র আকারে দেখাই, ছোট কর্ণের ব্যাপারটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা বড় কর্ণ বের করেছি, বড় কর্ণের মান হচ্ছে এটা। এবার ছোট কর্ণ এখানে একটু উপরে লিখে রাখো, এটা হচ্ছে বড় কর্ণের মানটা, বড় কর্ণের মানটা, যোগফলটা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবার ছোট কর্ণের ব্যাপারটা আসো, আমি পাশাপাশি দুটো রাখবো যাতে করে তোমরা কম্পেয়ার করতে পারো। ছোট কর্ণের ব্যাপারে একটু ভিন্নতা আছে। ভিন্নতা কি? ভিন্নতা হচ্ছে ধরো এটা একটা ভেক্টর আর এটা আরেকটা ভেক্টর, ধরো এটা আরেকটা ভেক্টর, রাইট? এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, যে কোনো দিকে থাকতে পারে, থাকুক, আরেকটা ভেক্টর। তাহলে এটা পি ভেক্টর আর এটা কিউ ভেক্টর, রাইট? এখন ছোট কর্ণটা হবে কিন্তু এই মাথা থেকে ওই মাথা, এই যে এটা হচ্ছে ছোট কর্ণটা, আমাদের সামান্তরিকের অপর যে কর্ণটা আছে এটা হচ্ছে সেটা, সো এটা হচ্ছে ছোট কর্ণটা, ছোট কর্ণ। এবং ছোট কর্ণ বিয়োগফল নির্দেশ করে, এটাকে আমরা আর প্রাইম বলছি, আর প্রাইম বলছি, বিয়োগফল নির্দেশ করে। হ্যাঁ, তো এখানে একটা মজার বিষয় খেয়াল করো, বড় কর্ণ এবং ছোট কর্ণের মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা একটু যদি লক্ষ্য করো। এই ছিল বড় কর্ণটা, হ্যাঁ। একটা মজার ব্যাপার লক্ষ্য করো, সেটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বড় কর্ণ, আমি লিখে দিলাম বড় কর্ণ। একটা মজার ব্যাপার হচ্ছে কি জানো, ছোট কর্ণটা কিন্তু দুটা ভেক্টর যে বিন্দুতে সেই বিন্দু থেকে শুরু হয় নাই, বড় কর্ণটা কিন্তু দুটা ভেক্টর যে বিন্দুতে সেই বিন্দু থেকে শুরু হয়েছে। তার মানে কখনো যদি দুটো ভেক্টরকে যোগ করতে বলে আমরা বড় কর্ণটা ইউজ করব, দুটো ভেক্টরকে যোগ করতে বলে বড় কর্ণটা ইউজ করব, কখনো ছোট কর্ণটা ইউজ করব না, কারণ ছোট কর্ণটা দুটো ভেক্টরের যোগ না। দুটো ভেক্টরকে যোগ করতে বলে বড় কর্ণ, এবং বড় কর্ণটা তাদের সাথে তাদের মাঝ দিয়ে যাবে। আর ছোট কর্ণটা আমরা কখন ইউজ করব, এটা কখন ইউজ করব, যখন বলা হবে যে একটা বিন্দু থেকে শুরু করে দুটা ভেক্টর আসি দুটা ভিন্ন বিন্দুতে গিয়ে শেষ হলো, দুটা ভিন্ন বিন্দুতে গিয়ে শেষ হলো, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বললে, ডিফারেন্স বের করতে বললে। যেমন ধরো তোমাকে বলেছে ও বিন্দু থেকে যাত্রা শুরু করে একজন এ বিন্দুতে পৌঁছালো, একজন বি বিন্দুতে পৌঁছালো। আবার বলছি, ও বিন্দু থেকে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে একজন এ বিন্দুতে পৌঁছালো, একজন বি বিন্দুতে পৌঁছালো, তাদের মধ্যবর্তী দূরত্ব কত। যখন এই কথাটা বলবে তখন আমরা এটা ইউজ করব। এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে ও বিন্দু থেকে একজন এতে পৌঁছালো, একজন বিতে পৌঁছালো, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, তখন আমরা এটা ইউজ করব। আর যখন বলবো আমাদেরকে দুটো ভেক্টর একটা বিন্দুতে কাজ করছে, তাদের যোগফল দেখাও, তখন আমরা বড় কর্ণটা ইউজ করব। এবং দুটোর মধ্যে ডিফারেন্স কি, একটা তো হচ্ছে প্লাস, একটা তো হচ্ছে মাইনাস। ছোট কর্ণের মান হচ্ছে পি স্কয়ার কিউ স্কয়ার, ছোট কর্ণের মানটা ভালো করে খেয়াল করো, মাইনাস 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 2pq cos আলফা, বাকি সব কিছু সেম। আর বড় কর্ণটার মানটা খেয়াল করো, বড় কর্ণের মান হচ্ছে প্লাস, কারণ এটা যোগফল। পার্থক্য হচ্ছে এটাই যে একটা যোগফল একটা বিয়োগফল। এই বুঝা গেল? এই তো, তাহলে আমাদের এটা হচ্ছে বিয়োগফল, বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টরের বিয়োগ, আর এটা হচ্ছে যোগফল, বড় ভেক্টর এবং ছোট ভেক্টর সবগুলো ভেক্টরের যোগফল। আমি আবার বলছি, কখন আমাদের মাইনাস দিয়ে অঙ্কটা করতে হবে, যখন হচ্ছে আমাকে ডিফারেন্স বের করতে বলবে, গ্যাপ বের করতে বলবে। ধরো একজন এই বিন্দুতে চলে আসলো, একজন ওই বিন্দুতে চলে আসলো, ওইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলবে, তখনই আমরা এই কনসেপ্টটা দিয়ে করব। হ্যাঁ, আর যখন বলবে দুটো ভেক্টরকে যোগ করো, অলওয়েজ দুটো ভেক্টরকে যোগ বললে, লব্ধি বললে আমরা এটা দিয়ে করব। সেইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা বলো? ওকে, ঠিক আছে, আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো, এইটুকু পর্যন্ত যদি বুঝতে পারো খুবই ভালো। এখন আমরা চলে যাব, এরপরে আমরা তো মান বের করলাম, এখন আমাদেরকে বের করতে হবে কোণ। কোণ বলতে কি বোঝাচ্ছি? ওকে, সুন্দর, কোণ বলতে যেটা বোঝাচ্ছি দেখি আমরা কোণ বলতে কি বোঝাচ্ছি। ধরো দুটো ভেক্টর দেওয়া আছে, আবার আমরা সেই দুটো ভেক্টরকে অঙ্কন করলাম। ধরো দুটো ভেক্টর দেওয়া আছে এবং দুটো ভেক্টর কত ডিগ্রি কোণে আছে সেটাও বলা আছে। দুটো ভেক্টর মনে করো আলফা কোণে আছে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, আলফা ধরেছি, তুমি চাইলে যে কোনো কিছুই ধরতে পারো, আমি আলফা ধরেছি, আলফা বিটা গামা আলফা। এখন এটা তো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ধরো আমি বললাম পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা।
এখন যখন আমি বলবো যে এই দুটো ভেক্টরের যোগফল, এটা হচ্ছে দুটো ভেক্টরের যোগফল ভেক্টরটা, এটা হচ্ছে যোগফল ভেক্টর। এখন দুটো ভেক্টরের যোগফল বা লব্ধি, হ্যাঁ লব্ধি শব্দটা একটু বেশি ব্যবহার করা হয়, যোগফল বা লব্ধি। সো দুটো ভেক্টরের লব্ধি কোন দিকে যাচ্ছে, সো কোন দিকে যাচ্ছে এটা আমরা এভাবে বলতে পারি, পি এর সাথে থিটা ডিগ্রি কোণ করে যাচ্ছে, পি এর সাথে থিটা, এই কোণটাকে যদি আমরা বলি, এই কোণটাকে যদি আমরা বলি থিটা, তাহলে লব্ধি যেটা আছে, লব্ধি আর, লব্ধির নাম দিয়ে দিলাম আর, লব্ধি আর পি এর সাথে থিটা কোণ আছে। অথবা তুমি বলতে পারো কিউ এর সাথে অন্য একটা কোণ আছে, কিউ এর সাথে একটা কোণ নিতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো একজনের সাথে কোণ নিলেই হবে। এখন এই কোণটা আমরা কীভাবে বের করি, এটা আমরা বের করি সিম্পল ট্যান থিটা থেকে, ওই যে আবার সেই সূত্রটা, তুমি যদি আবার এটা কিভাবে আসছে দেখতে চাও তাহলে এখানে ফিরে যেতে হবে। আমরা এখানে আবার ফিরে আসলাম, আমরা কি করতে চাচ্ছি, আমরা লব্ধির মানের পাশাপাশি এবার লব্ধির কোণ বের করতে চাচ্ছি, লব্ধির মানের পাশাপাশি আমরা এবার লব্ধির কোণ বের করতে চাচ্ছি। চলো তাহলে কিভাবে করা যায় দেখি একটু, লব্ধির কোণ কিভাবে বের করা যায়। আমরা এটাকে লব্ধির কোণ ঘোষণা করলাম, এটা হচ্ছে লব্ধির কোণ থিটা, এটা হচ্ছে লব্ধির কোণ থিটা, ওকে, পুরোটা আলফা আর এটা হচ্ছে থিটা। তাহলে বলো তো এখান থেকে একদম সিম্পল এই পুরো ত্রিভুজটা, হ্যাঁ ওই যে বাইরের যে পার্টটা আছে, বাইরের পার্টটা সহ বলো তো টেন থিটা মানে কি, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, লম্ব কোণটা, কোণের বিপরীত বাহুটা, তাহলে লম্বে আছে কিউ সাইন আলফা, লম্বে আছে কিউ সাইন আলফা। আর বলো তো ভূমিতে কে আছে, ভূমিতে আছে পি প্লাস কিউ কস আলফা, এটা হচ্ছে আমাদের ভূমিতে আছে। সো এখান থেকে এটাই হচ্ছে আমাদের সূত্র। ওয়াও ভাইয়া শেষ, হ্যাঁ একটা মাত্র লাইনেই শেষ, ইয়েস একটা মাত্র লাইনেই শেষ। এটা হচ্ছে আমাদের লব্ধি কোন দিকে যাচ্ছে সেটা, লব্ধি পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণে চলে যাচ্ছে, সেটা হচ্ছে এই সূত্রটা আমাদেরকে বলছে। সো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। ওকে ভাইয়া, সূত্রটা তো চিত্র দেখলে, হ্যাঁ সূত্রটা চিত্র দেখলে সহজ, কিন্তু পরীক্ষায় তো আমার কাছে চিত্র দেওয়া থাকবে না, তখন আমি কিভাবে বলবো দেখে দেখে লম্ব বাই ভূমি, লম্ব কিউ সাইন আলফা, ভূমি পি প্লাস কিউ কস আলফা। আল্লাহ, এখানে কি লিখেছে এটা, ছি 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 ছি, এটা হচ্ছে আলফা, এটা থিটা না আলফা। ওকে, তাহলে চলো তোমাকে একটা শর্ট ট্রিক্স বলে দিই, একটা তোমাকে শর্ট ট্রিক্স বলে দিব যেটা তুমি চিত্র ছাড়াও করতে পারবে, বাট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে এটা এসেছে। ট্যান থিটা সমান এই যে এই কোণটা সমান লম্ব বাই ভূমি, লম্ব কিউ সাইন আলফা, ভূমি পি প্লাস কিউ কস আলফা। এবার চলো আমরা একটু দেখি এটাকে শর্ট কিভাবে করা যায়। ওকে, শর্টস যদি করতে হয় তাহলে চলো আগে সূত্রটা লিখে ফেলি। ট্যান থিটা সমান উপরে ছিল কিউ সাইন আলফা আর নিচে হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। আর এবার একটু তোমাকে মনে রাখার জন্য শর্ট ট্রিক্সটা বলে দিই। শর্ট ট্রিক্সটা হচ্ছে, দেখো আমাদের দুটো ভেক্টর আছে, একটা পি একটা কিউ। এখন আমি লব্ধির সাথে কোণ নিয়েছি পি ভেক্টরের, কিউ ভেক্টরের কোণ কিন্তু আমি নিই নাই। তাহলে লব্ধির সাথে যেই ভেক্টরের কোণ নিব সেই ভেক্টরটা নিচে সিঙ্গেল, তার সাথে আর কেউ নেই, সে একা সিঙ্গেল। আর বাকি ভেক্টর যার সাথে কোণ নি নাই সে উপরেও আছে সাইনের সাথে, নিচেও আছে কসের সাথে। তার মানে আমরা এভাবে বলতে পারি যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল, তার মানে আমাদের লব্ধির সাথে যার অ্যাঙ্গেলটা থাকবে, আমরা লব্ধির সাথে যেই ভেক্টরটার কোণ নিব, আমাদের তো দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের সাথে লব্ধির কোণ, তাই না? সো দুটো ভেক্টরের মধ্যে যেই ভেক্টরের সাথে লব্ধির কোণ নিব সে নিচে সিঙ্গেল, বাকিটা হচ্ছে তাসেই। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, এটা হচ্ছে আমাদের ছন্দ। মনে পেয়েছো নিশ্চয়ই আনন্দ। ওকে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকিজন উপরে সাইন নিচে কস। কেন? কারণ এটা ট্যান, মনে রাখার জন্য সাইন বাই কস। তাহলে আমাদের যে ভেক্টরটার সাথে কোণ, তাহলে ভাইয়া যদি আমার এমন থাকতো, মনে করেন কিউ ভেক্টরটার সাথে কোণ দেওয়া আছে, হ্যাঁ কিউ ভেক্টরটা নিচে সিঙ্গেল হয়ে যেত, উপরে পি সাইন আলফা নিচে পি কস আলফা হতো। সো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে তাকে নিচে সিঙ্গেল দিয়ে দিব, বাকিজন উপরে সাইন নিচে কস। এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বের করার ফর্মুলা।
আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, কোনো প্রবলেম না। সো আমাদের সামান্তরিক সূত্রের মান বের করে দেখিয়েছি তোমাদেরকে, সামান্তরিক সূত্রের কোণও বের করে দেখিয়েছি, কোনো প্রবলেম নেই। এখন আমরা ম্যাথ করব, ম্যাথ করতে গেলে অনেক কিছুই তোমাদের কাছে ক্লিয়ার হবে। চলো একটা একটা করে আমরা ম্যাথ করি, তাহলে তোমাদের কাছে বেশ ভালোই ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা চলো সামান্তরিক সূত্র দিয়ে তাহলে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার দেখব। ওকে, আচ্ছা প্রথমে আসো একটা ম্যাথ, খুবই চমৎকার, ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। বলা হচ্ছে বৃষ্টি পড়ছে। কি বলা হচ্ছে? বৃষ্টি পড়ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। বলা হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে পূর্ব দিকে, এটাও বলা আছে পূর্ব দিকে বায়ু প্রবাহিত হচ্ছে পূর্ব দিকে বায়ু প্রবাহিত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। বলল বৃষ্টির লব্ধি বেগ কত? বৃষ্টির লব্ধি বেগ বলতে এখানে বেসিক্যালি বৃষ্টি ও বায়ুর একসাথে লব্ধি বেগটাকেই বুঝিয়েছে। সো এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা এই প্রশ্নটাকে সলভ করব। ঠিক আছে, সো কি বলেছে দেখো, বৃষ্টির বেগ হচ্ছে 6 আর বায়ুর বেগ হচ্ছে 2। এরপর আমাকে বলেছে তাদের লব্ধি বেগ কত। সো লব্ধি বেগ বলতে এখানে দুটো পার্ট আসবে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। আমরা প্রথমে লব্ধি বেগের মান বের করব। আমরা লিখে দিলাম লব্ধি বেগের মান। প্রথমে আমরা মানের পার্টটা করব। লব্ধি বেগের মান আমরা আর ধরে নিয়েছি, আর ইজ ইকুয়াল টু, হ্যাঁ এখানে আমরা দেওয়া আছে এই মানগুলো তোমরা লিখে নিও। বৃষ্টিকে আমরা ভি আর বলছি, আর এয়ারকে বা বাতাসকে আমরা ভি এ বলেছি। তাহলে ভি আর স্কোয়ার ভি এ স্কোয়ার 2 ইন্টু ভি আর ভি এ কস তাদের মধ্যবর্তী কোণ। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এখানে যেটা কথা সেটা হচ্ছে বৃষ্টির বেগটা কত? 6 আর বায়ুর বেগটা কত? 2 ইন্টু 6 ইন্টু 2, আর মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। কিভাবে? কারণ আমাকে বলেছে বায়ু পূর্ব দিকে যাচ্ছে। সো বায়ু যদি পূর্ব দিকে যায়, পূর্ব দিক মানে কোনটা মনে রাখবে, একটা খাতায় 4টা দিক আমি একটু দেখাই তোমাদের খাতার মধ্যে। হ্যাঁ, তোমাদের খাতায় এটা অলওয়েজ ফিক্স। তুমি যে রুমে বসে আছো বা যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ সেই রুমের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমাকে নিতে বলে নাই, সেই রুমের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নেওয়ার দরকারও নাই। সব সময় আমাদের খাতায় একটা ম্যাপ আছে, ম্যাপটা হচ্ছে উপরের দিকে উত্তর সব সময়, নিচের দিকে দক্ষিণ সব সময়, আর হাতের ডান পাশে পূর্ব, পূর্ব ডান, আর হাতের বাম পাশে পশ্চিম। এখন পূর্ব দিকে বাতাস যাচ্ছে আর উপর থেকে নিচে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টির সাথে আমার পূর্ব দিকের কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই ব্যাপারটা এইভাবে চিন্তা করো, আমি যা হাত দিয়েছি, আমার হাতের দিকে বাতাস প্রবাহিত হচ্ছে আর উপর থেকে নিচে বৃষ্টি পড়ছে। তাহলে এই যে দেখো, একটা ওয়াই এক্সিস বরাবর চিন্তা করো আর একটা এক্স এক্সিস বরাবর চিন্তা করো, তাহলে তোমার একদম সহজ হবে। পূর্ব দিকেরটা হচ্ছে এক্স এক্সিস আর বৃষ্টি পড়ছে ওয়াই এক্সিস বরাবর, তার মানে ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে বৃষ্টি পড়ছে, এক্স এক্সিস বরাবর বাতাস যাচ্ছে। তো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের মধ্যবর্তী কোণ হচ্ছে 90, সেজন্য আমাদের এখানে মধ্যবর্তী কোণ 90 লিখেছি। এবং cos 90 এর মান 0 0 0, এটা মাথায় রাখতে হবে, cos 90 এর মান 0, যার কারণে আমাদের এখানে আমাদের অ্যান্সার আসবে, এটা তো 0 হয়ে গেল, তাহলে 6 স্কোয়ার এবং 2 স্কোয়ার তাকে রুট করলে যেটা আসে সেটা আমাদের অ্যান্সার। তাহলে তোমরা বের করো, 6 স্কোয়ার মানে 36, √40 আসবে, √40 মিটার পার সেকেন্ড। আর এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের, এটা তো আমাদের গেল, মান বের করেছি, সাথে আরেকটা ব্যাপার বের করতে হবে, কোণ অবশ্যই বের করে দেখাতে হবে। কোণের জন্য কোন সূত্র? tan θ সমান আমাদের
আমরা এখানে একটা কথা আছে যে কার সাথে কোনটা নিতে চাচ্ছি, আমরা কি বৃষ্টির সাথে নিতে চাচ্ছি না বাতাসের সাথে নিতে চাচ্ছি। যদি বৃষ্টির সাথে কোনটা নিতে চাই, বৃষ্টি কোন বরাবর পড়ছে, উপর থেকে নিচে উলম্ব বরাবর, উলম্ব বরাবর, তাহলে আমরা সেক্ষেত্রে বৃষ্টিটাকে নিচে সিঙ্গেল রেখেছি আর বাতাসটাকে আমরা উপরে 90 ডিগ্রির সাথে দিয়েছি, নিচে cos 90 ডিগ্রির সাথে দিয়েছি। cos 90 এর মান 0, sin 90 এর মান 1, যার কারণে উপরে থাকবে শুধু VA, নিচে থাকবে শুধু VR। কেন? cos 90 এর মান 0 হয়ে যাচ্ছে, sin 90 এর মান 1। এখান থেকে আমরা tan থিটা বের করে ফেলতে পারবো, কারণ আমার বাতাসের বেগ 2, বৃষ্টির বেগ 6, এখান থেকে যেই মানটা আসবে আমরা যদি tan ইনভার্স করে দিই তাহলে আমরা থিটা পেয়ে যাব। tan ইনভার্স, তাহলে আমরা যেটা পাচ্ছি সেই কোণটা হচ্ছে আমাদের কি? বৃষ্টির কোণ। সাথে একটা কথা উল্লেখ করে দিতে হবে, লিখে দিতে হবে যে আমরা বৃষ্টির সাথে কোণটা নিচ্ছি কিংবা উলম্বের সাথে কোণটা নিচ্ছি। সো উলম্বের সাথে এত ডিগ্রি কোণে লব্ধি বেগটা কাজ করবে। আবার বলছি, উলম্বের সাথে বা বৃষ্টির সাথে এত ডিগ্রি কোণে লব্ধি বেগটা কাজ করবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সামান্তরিক সূত্রের অ্যাপ্লিকেশন ম্যাথ। তার মানে সামান্তরিক সূত্র দিয়ে আমাদেরকে যেটা করতে হয়েছে সেটা কি, দুটো বেগ দেওয়া ছিল, একটা বাতাসের বেগ, একটা বৃষ্টির বেগ, এবং বাতাসের বেগ এবং বৃষ্টির বেগকে আমরা লব্ধি নিয়েছি, যোগ করেছি। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদেরকে আমরা যোগ করব কিংবা লব্ধি নিব তাদেরকে একই জাতীয় রাশি হতে হবে, সমজাতীয় রাশি হতে হবে। সমজাতীয় রাশি না হলে কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, চলো আরেকটু সামনের দিকে যাই। এরপর কি বলছে দেখি একটু। ওকে, আরেকটা ম্যাথ তোমাদেরকে করাই, একদম সিম্পল একটা ম্যাথ, দেখি তোমরা করতে পারো কিনা। বলা হচ্ছে একজন ব্যক্তি না একটি বিন্দু হতে দুইজন ব্যক্তি 120 ডিগ্রি কোণে দুই দিকে যথাক্রমে 60 কিলোমিটার ও 80 কিলোমিটার গেলেন। ঠিক আছে, তাহলে ব্যক্তিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ব্যক্তিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ব্যক্তিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, সো এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, বিকজ এই প্রশ্নটাতে সামান্তরিকের ছোট কর্ণের অ্যাপ্লিকেশনটা আছে। খুবই সুন্দর একটা প্রশ্ন। ওকে, আচ্ছা ওকে, দেখো তাহলে আমরা কিভাবে করবো এই ম্যাথটা? এই ম্যাথটার সলিউশনটা দেখা একদম সহজ, কারণ আমি তোমাদেরকে একটু আগেই হিন্টস দিয়েছি। একই বিন্দু থেকে যদি দুটো ভেক্টর রাশি যায়, এখানে বলা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, কোনো সমস্যা নাই। একজনের কথা বলা হচ্ছে 60, আরেকজনের কথা বলা হচ্ছে 80, সেটাও আমরা নিয়েছি, সেটাও কোনো সমস্যা নাই। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, এই যে এই মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, সো এই মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলছে তাদের, এটা আমরা বের করে দেখাবো। এটাকে আমরা নাম দিলাম, ধরো এটাকে পি বলেছি, এটাকে কিউ বলেছি, আর মধ্যবর্তী দূরত্বটাকে আর বলেছি। ওকে, ভালো কথা। সো এখন আর সমান হবে, আমরা জানি, তোমাদেরকে বলেছিলাম একটা বিন্দু থেকে কেউ যদি দুটো ভিন্ন বিন্দুতে যায় তাদের ডিফারেন্স হচ্ছে আমরা ছোট কর্ণের সূত্রটা দিয়ে করি, অর্থাৎ বিয়োগ দিয়ে করি। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2pq cos আলফা। এরপর এবার মান বসাও, একটা হচ্ছে 80 স্কোয়ার, একটা 60 স্কোয়ার। আমাদের দুটো এককই কিলোমিটার আছে, তাই আমরা ফাইনাল এককটাও কিলোমিটারে বের করব। মাইনাস 2 × 80 × 60, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে cos 120, আমরা সেটাও বসিয়েছি। এবং আমরা যখন অ্যান্সারটা বের করব আমরা দেখতে পাবো cos 120 এর মান হচ্ছে -½ হওয়ার কারণে সামনে একটা মাইনাস আছে,
আবার cos 120 মানেও একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং আমাদের শেষ পর্যন্ত অ্যান্সারটা আসবে এখানে 100। হ্যাঁ, ওকে। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে একটা অ্যান্সারটা বের করো, বের করে আমাকে বলো কত আসছে। ওকে, ক্যালকুলেটর দিয়ে তোমরা অ্যান্সারটা বের করো, আমাকে কমেন্টের মধ্যে জানাও কত আসছে। এটা হচ্ছে দুটো ব্যক্তির মধ্যবর্তী কোণ, এবং এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে, ভর্তি পরীক্ষাতেও অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। ওকে, আচ্ছা করো, একটু আমাকে করে জানাও। ওকে, কত আসছে কমেন্টের মধ্যে একটু জানাও, দেখি তোমাদের অ্যান্সারগুলো একটু দেখি তোমরা ঠিকঠাক মতো লিখতে পারছো কি না। ওকে, আমার এসেছে 72.11। দেখো তোমাদের অ্যান্সারের সাথে মিলেছে কিনা। 70, ও আচ্ছা, আমার এখানে তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, সরি, আমার তাহলে আরেকবার করতে হবে, একটু ভুল হয়েছে, আমি মাইনাস দিয়েছি। করো, সবাই করো, কত আসছে দেখো। হ্যাঁ, আসবে 121.655, এটা ঠিক আছে, 121.655 এত কিলোমিটার, অবশ্যই একক কিলোমিটার, ঠিক আছে। সো এই হচ্ছে দুটো ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব, একজন এদিকে 80 মিটার গেল, একজন এদিকে 60 মিটার গেল, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে এইটা। এভাবে করে আমরা মধ্যবর্তী দূরত্ব বের করব। এই ধরনের ম্যাথ যদি পরীক্ষা আসে অবশ্যই তোমাদের ক্যান্সার করতে পারতে হবে, যেহেতু আমি এটা ক্লাসে তোমাদেরকে করিয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা সামান্তরিক সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ দেখলাম এবং সামান্তরিক সূত্রের ব্যাপারটা ভালো মতো দেখলাম। তো সামান্তরিক সূত্রের উপর তোমাদের টোটাল 3টা ক্লাস হবে, 3টা পর্ব হবে। এটা ছিল আমাদের প্রথম পর্ব, এছাড়া আরও দুটো পর্ব আছে। সো মোটামুটি সবগুলো পর্ব করার পরে এরপর আবার সামান্তরিক সূত্রের অ্যাপ্লিকেশন আছে, আপেক্ষিক বেগ, পায়া হাঁটা, নৌকা নদী, এগুলোতে আমরা দেখব। ঠিক আছে, তাহলে ওকে আজকে এখানেই শেষ করে আমরা, তোমরা যারা রেগুলার লাইভ ক্লাস করছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ইনফর্ম করবে এই ক্লাসের ব্যাপারে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।